শুরু হয়ে গেছে। এতদিন শুধু নির্বাচন কমিশনকে আঘাত করেছে, এবার নির্বাচন কমিশনও পাল্টা আঘাত শুরু করলো। তৃণমূলকে একেবারে সরাসরি আঘাত করলো নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনার পুরোপুরি হুমকি দিয়েছেন যে এইবার তৃণমূলের সমস্ত সন্ত্রাস তারা রুখবেন। আর পাশাপাশি নরেন্দ্র মোদী আজ হলদিয়ার জনসভায় যা বলে গেলেন, তাতে তো তার হৃদকম্প আরও বেড়ে গেল। কারণ এবার কি পরিণতি হবে সেটা প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়ে গেলেন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই চ্যানেলের বক্তব্য আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তাই ছোট্ট একটা লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কমিশনের সঙ্গে একেবারে সরাসরি সংঘাত। আবার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো হুমকি দিয়ে গেলেন আমাদের পিসিমণিকে। পরিষ্কার বলে দিয়ে গেলেন যে নন্দীগ্রামে 5 বছর আগে যা ঘটেছিল তারই পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। অর্থাৎ ভবানীপুরে পিসিমণি হারছেন, এটা একেবারে প্রকাশ্য জনসভায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুরোপুরি বলে গেলেন। তিনি বললেন শুধু নন্দীগ্রামে নয়, সারা রাজ্যেই তৃণমূলের একই অবস্থা হবে। শুধু পিসিমণিকে হারানোই নয়, তার পাশাপাশি তিনি এতদিন ধরে যেসব কথাগুলো বলে এসছেন তার একটা একটা করে জবাব দিয়েছেন। এখন ইদানিং মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বলে বেড়াতেন বা এখনো বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ, মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে মাছের উৎপাদন খুব কম হয়, বরং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মাছের উৎপাদন অনেক বেশি। তারা এখন অনেকেই দ্বিগুণ হারে মাছের উৎপাদন করছে, আর পশ্চিমবঙ্গবাসীকে অন্য রাজ্য থেকে মাছ আমদানি করতে হয়। প্রধানমন্ত্রী বলেন এদিন যে বিহার যে পিছিয়ে ছিল মাছ উৎপাদনে, আজ বিজেপি শাসিত এবং এনডিএ শাসিত যে বিহার রাজ্য, সেখানেও মাছের উৎপাদন দ্বিগুণ হয়ে গেছে। আজ তারা মাছ রপ্তানি করে। যে আসাম একসময় পিছিয়ে ছিল, তারাও এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং তারা মাছ এখন রপ্তানি করেন। আর পশ্চিমবঙ্গে প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও সেখানে মাছের উৎপাদন খুব কম। এমনকি মৎস্য চাষিদের জন্যে যে সমস্ত প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধাও এখানকার মৎস্য চাষিরা পান না, কারণ তাদের নিতে দেওয়া হয় না, কারণ সেই প্রকল্পের সঙ্গে পিএম শব্দটা যুক্ত আছে। তাই প্রধানমন্ত্রীর প্রচার হবে বলে তিনি ঈর্ষা বশে এইখানকার মৎস্য চাষিদের বঞ্চিত করছেন। আর প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর এতদিন ধরে আমাদের খালা যিনি বলে যাচ্ছিলেন বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খেতে দেওয়া হয় না, এইবার তিনি চাপে পড়ে সুর বদলেছেন। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই মুখ্যমন্ত্রীর জনসভা ছিল উত্তর 24 পরগনার মিনাখায়। সেখানে তিনি আবার প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা দিয়ে বলেন যে এখানকার মাছের চাষ আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এখন ইলিশ মাছ এত উৎপাদন হয় যে আর বাইরে থেকে আমদানি করতে হয় না। অথচ আমরা জানি প্রত্যেক বছর অন্য রাজ্য থেকেও এখন ভারতবর্ষের পশ্চিম প্রান্ত থেকে ইলিশ মাছ আমদানি করতে হয়। এখানে মৎস্য চাষিদের জন্যে এই সরকার, তৃণমূলের সরকার কি করেছে সেসব তাকে বলতে হলো। আজ আর ওখানে তিনি বলেননি যে বিজেপি শাসিত রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না। প্রধানমন্ত্রী
এর আগেও বলেছিলেন এবং আজও বলছেন যে বাংলাদেশি মুসলমানদের এখানে সুযোগ সুবিধা দিয়ে, তাদের এখানকার ভোটার কার্ড দিয়ে এখানে বসতি স্থাপনের ব্যবস্থা করে দিয়ে বাংলার চরিত্র বদলে দিচ্ছে এবং বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা বদলে দিচ্ছে, বাংলাকে শেষ করে দিচ্ছে। এইবার চাপে পড়েছেন পিসিমণি। পিসিমণি আজকে সেই মিনাখার জনসভা থেকে, তারপর আবার ব্যারাকপুরের ইছাপুরের জনসভা থেকে তার এবার কাউন্টার দিতে শুরু করেছেন, পাল্টা এখন বলতে শুরু করেছেন, কারণ তিনি চাপে পড়ে গেছেন। তিনি এখন উল্টে প্রধানমন্ত্রী সেই বক্তব্যের পাল্টা এখন বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের সব কিছুই পাল্টে যাবে, কেউ বাংলা ভাষায় কথা বলতে পারবে না, বাঙালি সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, রাজবংশী ভাষায় কথা বলতে পারবে না, তপশিলি আদিবাসীরা তাদের ভাষায় কথা বলতে পারবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথা পশ্চিমবঙ্গবাসীর মনে প্রভাব বিস্তার করেছে। বাংলা এবং বাঙালির সংস্কৃতি এই পিসিমণি যে শেষ করে দিচ্ছেন সেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়েছে এবং এতদিন যে বাঙালি হিন্দুরা বুঝতে পারছিলেন না তারা এবার বুঝতে শুরু করেছেন। আর পিসিমণি সেইটা বুঝতে পেরেই এখন পাল্টা বক্তব্য রাখতে শুরু করেছেন। একদিকে তো প্রধানমন্ত্রীর এই চাপ যে এবার ভবানীপুরে তাকে হারাবেন, অন্যদিকে যে এতদিন নির্বাচন কমিশনকে আক্রমণ করে গেছে, বলেছে নির্বাচন কমিশন সরাসরি রাস্তায় নেমে আসুক, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। মানে ওনার বক্তব্য যা ছিল যেন নির্বাচন কমিশন একটা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। উনি প্রথম থেকেই এবার ইলেকশনের আগে নির্বাচন কমিশনকে একেবারে শত্রু ভেবে উনি পথে নেমেছিলেন, আর এখনো তিনি তাই করে যাচ্ছেন। এইবার নির্বাচন কমিশনও পাল্টা দিতে শুরু করলো। তৃণমূলের যে যে অস্ত্র সেইগুলো একটাও যে ব্যবহার করতে পারবে না তা নির্বাচন কমিশন গতকাল জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনে গেছিল তৃণমূলের একদল প্রতিনিধি, তারা এই যে ভোটার বাদ পড়েছে 27 লক্ষ ভোটার, সেইটা কেন বাদ পড়েছে এইসব নিয়ে কথা বলতে গেছিল। আর তারা চিৎকার চেঁচামেচি করছিল, নির্বাচন কমিশন তাদের একেবারে ওখান থেকে বেরিয়ে যেতে বলেছে। তারপরে তো তারা তেলে বেগুনে জ্বলে বাইরে এসে মিডিয়ার সামনে হইচই করেছে। আসলে নির্বাচন কমিশনার তাদের গায়ে বিছুটি পাতা ঘষে দিয়েছে, এমন ঘষা ঘষেছে যে সেই জ্বালা এখন আর তারা চিৎকার করেও সেই জ্বালা মিটছে না। আর তারপরেই নির্বাচন কমিশন যেটা করেছে, যা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি তাই হয়েছে। নির্বাচন কমিশন সরাসরি এক্স হ্যান্ডেলে লিখেছে এবং তৃণমূলকে ট্যাগ করে লিখেছে, বলতে গেলে তৃণমূলকেই একেবারে সরাসরি লিখেছে, এবারের নির্বাচনে কোনো হিংসা করা যাবে না, নির্বাচন হবে হিংসা মুক্ত, ভয় মুক্ত নির্বাচন হবে এবং এখানে কোনো বুথ জ্যাম হবে না, সোর্স আটকানো যাবে না, মানে ভোটারদের গ্রামে বা ফ্ল্যাটে বাড়িতে হুমকি দিয়ে আটকানো যাবে না, কোনো হুমকি দেওয়া যাবে না, বুথ জ্যাম করা যাবে না, যদি হয় সঙ্গে সঙ্গে সেখানকার ভোট স্থগিত হয়ে যাবে। ফলে এতদিন তারা ভেবে এসেছিল, ইদানিং হুমকি দিতেও তারা শুরু করেছিল, বিভিন্ন জনকে ফোনে হুমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে ভোটের দিন যাবে না, বিজেপির হয়ে প্রচার করবে না। কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো হুমকি দেওয়া চলবে না, কোনো হুমকি হলেই সেখানে ভোট বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তো এর আগেই জানিয়ে দিয়েছেন যে এবারের নির্বাচন কিন্তু হবে অবাধ এবং হিংসামুক্ত। তার মানে প্রধানমন্ত্রীও বলছেন যে এবারে নির্বাচনে কোনো সন্ত্রাস করা যাবে না। এমনিতেই তো যা কেন্দ্রীয় বাহিনী আসছে তাতেই পিসিমণি ভয় পেয়ে গেছেন, তার উপর আরো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসছে, এবার বিহার থেকেও পুলিশ আসবে,
উত্তরপ্রদেশেরও পুলিশ আসবে। সেই উত্তরপ্রদেশের পুলিশ যারা এনকাউন্টারে সিদ্ধহস্ত, যোগী রাজ্যে যে পুলিশ বাহিনী একেবারে মাফিয়া রাজ খতম করে দিয়েছে, সেই যোগী রাজ্যের পুলিশও কিন্তু আসবে। আধা সেনার থেকে তারা কম কিছু নয়, আধা সেনার পাশাপাশি তারাও কাজ করবে। ফলে পিসিমণির এখন হৃদকম্প শুরু হয়ে গেছে। অনেক আগেই তার হৃদকম্প হয়েছে, কারণ তিনি চাইছিলেন, এখনো চাইছেন শেষ পর্যন্ত এই যে আধা সেনা, তাকে মোকাবিলা করার জন্য মহিলাদের উত্তেজিত করে যাচ্ছেন, দলের মহিলা কর্মীদের সংঘবদ্ধ হতে বলছেন, লাঠি ঝাঁটা হাতা খুন্তি সব নিয়ে বেরোতে বলছেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি অভিযোগও জানিয়ে এসছে। আরে কেন্দ্রীয় বাহিনীতে কেন ভয়? কেন্দ্রীয় বাহিনী যখন আসে, এলাকায় যখন ঘোরে, তখন তো মানুষ নির্ভয়ে সেখানে দাঁড়ায়। অনেক জায়গায় তো তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। আর উনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আসছে ভোটারদের ভয় দেখাতে, যাতে তারা ভোট দিতে যেতে না পারে। পুরোপুরি উল্টো কথা, মিথ্যে কথা। সব কিছুতেই উনি এইভাবে একের পর এক মিথ্যে কথা বলেন, মিথ্যে কথার ফুল ঝুড়ি ছোটান। এবার আরেকটা মিথ্যে কথা বলছেন, তিনি এবার বলছেন যে আবার নাকি সুপ্রিম কোর্টে যাবেন। এই যে 27 লাখ বাদ পড়েছে, সেই 27 লাখ যা কেন বাদ পড়েছে এইটা জানতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। আরে বাবা, এই তো বাদ পড়েছে, সে তো তোমাদের জন্যই বাদ পড়েছে। তোমরা যা চেয়েছিলে সুপ্রিম কোর্ট তো তেমন করেই দিয়েছে। নির্বাচন কমিশনের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে এই বিচারকদের হাতে দিয়েছিলেন। আর তারপরে ওনারা কি বলেছিল যে আমাদের জয় হলো, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হলো। কিন্তু কি বাঁশটা যে গেছিল তখন তো বুঝতে পারেনি। বিচারকরা তো চুলচেরা বিশ্লেষণ করেছে। আগে যেটা 90 লাখে বাদ গেছিল মাত্র 5 লাখ, কারণ 1.5 কোটি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল। তো ভোটার তালিকায় যখন প্রকাশ হলো তখন 90 লাখের সংশোধন হয়ে গেল, তাতে মাত্র 5 লাখ বাদ পড়েছিল। তারপর আরো 60 লাখ রইল, কিন্তু 60 লাখ থেকে এবার বাদ গেল 27 লাখ। তিনি বলছেন যে কেন বাদ গেল, তো ট্রাইব্যুনালে এবার অ্যাপিল করতে হবে। তিনি ট্রাইব্যুনাল তো বলেন না, কারণ তিনি বাংলা দরদি, বাংলার মুখ্যমন্ত্রী, মনে হয় সেই কারণেই না ইংরেজি উচ্চারণ করতে পারেন না। তিনি বলছেন আপনারা ট্রিবিউনালে বিষয় করবেন, ট্রিবিউনালে আপনারা আবেদন করবেন, ট্রিবিউনালে করে তারপর তারা না উকিল দিয়ে দেবে। কিন্তু সেখানে তো আরো গেরো হয়েছে, সেখানে যে কতদিন এই ট্রাইব্যুনালের কাজ চলবে তা তো জানেন না। তিনি বলছেন এবার কেন তাহলে ট্রাইব্যুনাল কেন গঠন করা হলো? ভোটারদের নাম যদি বাদই পড়ে তাহলে কেন ট্রাইব্যুনাল গঠন করা হলো? তিনি নাকি আইনজীবী, কেন ট্রাইব্যুনাল গঠন হলো তিনি জানেন না, এবং তিনি এখন তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে যাবেন। একবার তো সুপ্রিম কোর্টে গিয়ে পুরো লেজে গোবরে হয়েছেন, যা করে এসছেন তাতে তো একেবারে মন্দের ভালো হয়েছে। কারণ নির্বাচন কমিশন যদি এই কাজটা করতে, 60 লক্ষের নাম যাচাই করত, তাহলে কিন্তু এত বাদ পড়তো না। সাকুল্যে 3 থেকে 5 লাখ নাম বাদ পড়তো, সেখানে এবার 27 লাখ নাম বাদ পড়ে গেছে। ফলে এইবার আবার যদি তিনি এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তাহলে কি হবে? তাহলে তো আরো ভয়ঙ্কর, যেগুলোর যাচাইয়ের ব্যাপার ছিল সেগুলো আরো বিষবাও জলে চলে যাবে। ফলে তিনি বলছেন না যে কাউকে তিনি দেশ থেকে তাড়াতে দেবেন না, মানে যাদের জামাই আদরে এতদিন রেখে দিয়েছিলেন, দুধের গাই হিসেবে রেখে দিচ্ছিলেন, এবং যারা দুধ দিচ্ছিল ভোটের সময়, তাদের তিনি বাঁচাতে চাইছেন। এবার আর তিনি বাঁচাতে পারবেন না। সুপ্রিম কোর্টে গেলে আবার এমন গেরোতে পড়বেন যে গেরোর কোনোদিনই আর জট ছাড়াতে পারবেন না। কাঁদতে কাঁদতেই তার বাকি জীবনটা যাবে। কারণ এবার ভোটে পিসিমণির জেতা খুবই কঠিন, কারণ নির্বাচন কমিশন পরিষ্কার কঠোর অবস্থান নিয়েছে।
তারা এবারে সরাসরি তৃণমূলকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। বলছে এবার আপনারা কোনোভাবেই আর সন্ত্রাস করে জিততে পারবেন না, এবারের নির্বাচন হবে ভয়মুক্ত এবং শান্তিপূর্ণ। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।